জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে দাবি মির্জা ফখরুলের। শারীরিক অবস্থা নিয়ে নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ছড়াচ্ছে বিভ্রান্তি মত বিশ্লেষকদের। হাফ ভাড়ার বিষয়ে আজও সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বৈঠক। প্রণোদনার দাবি বাস মালিকদের। আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা, সংসদে ওবায়দুল কাদের। বস্তির প্রায় 1000 ঘর পোড়া ছাইয়ে শেষ সম্বল খুঁজে ফিরছেন বাসিন্দারা। সহায়তার আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের। পাকিস্তানের তৈরি রুপি ভারতে ঢুকতে রুট হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ। রাজধানীর দক্ষিণখানে পানির ট্যাঙ্ক থেকে 7,35,00,000 জাল রুপি উদ্ধার, গ্রেফতার 2। এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দেশে দেশে বাড়ছে উদ্বেগ। আফ্রিকা থেকে আসা যাত্রীদের বাংলাদেশে ঢুকতে নজরদারি বাড়ানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে বলে দাবি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তার রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি। অন্যদিকে বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন, এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার চেয়ে সরকার পতনের আন্দোলনে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজন করে আলোচনা সভার। বক্তব্যে বেগম জিয়ার মুক্তির দাবিতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন দলটির নেতারা। আজকে যেভাবে দেশটি বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছ, যদি অবিলম্বে তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাকে মুক্ত না করা হয়, মাননীয় মহাসচিব কর্মসূচি দিন। বাংলাদেশ চলবে না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, ঢাকা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। আলোচনায় বিএনপি মহাসচিব দাবি করেন, বেগম জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, তবে কেন হচ্ছে তা অনুসন্ধানে আধুনিক প্রযুক্তি দেশে নেই। তাই দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বেগম জিয়ার। তাকে একটা অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার, যেখানে এই ডিভাইসগুলো আছে, এই টেকনোলজি আছে, সেই যন্ত্রপাতিগুলো আছে, যেখানে গেলে তার সঠিক যে রোগ, সেই রোগের জায়গাটা তারা ধরতে পারবে। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দ্বিতীয় দিনের মতো বললেন, এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার চেয়ে সরকার পতনের আন্দোলনই মুখ্য হওয়া উচিত। আজকে চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন দাঁড়িয়ে গেছে সরকারের আচরণ। এই চিকিৎসার দাবি যেন সরকার পতনের দাবি, সরকার পতনের আন্দোলনের শেষ ঠিকানা হয়। চিকিৎসাধীন বেগম জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন দলের নেতারা। বেগম জিয়ার মুক্তির আন্দোলন যেন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, সেজন্য নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতিকদের ভিন্ন ভিন্ন বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরির পাশাপাশি তার অসুস্থতাকে বিএনপির সিনিয়র নেতারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকদের নিরাপত্তার সমালোচনাও করেন বিশ্লেষকরা। মার্জিয়া মুমুর রিপোর্টে বিস্তারিত। শারীরিক নানা জটিলতায় আক্রান্ত বেগম খালেদা জিয়া গত 13 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থা কোন পর্যায়ে, তাকে কি কি চিকিৎসা দেয়া হচ্ছে সে বিষয়ে আশ্চর্যজনকভাবে নিশ্চুপ মেডিকেল বোর্ড। অথচ গণমাধ্যমে বেগম জিয়াকে নিয়ে একের পর এক বক্তব্য রাখছেন দল ও জোটের শরিক নেতারা, যাদের একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। যেই ট্রিটমেন্ট এখানে হচ্ছে, আমি শুনে যেটা বুঝেছি, এটা কোনো ট্রিটমেন্ট না। ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছুই করা সম্ভব না। এমনকি চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করলেও ঠিক কোন দেশে কিংবা কোন হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা হবে সে বিষয়ে কোনো জবাব নেই বিএনপির। সরকারের কাছে দফায় দফায় অনুমতি চেয়ে যেসব আবেদন করেছে বিএনপি, সেখানে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি দলটি। এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বেগম জিয়ার চিকিৎসার চেয়ে তাকে ইস্যু করে রাজনীতি করতেই ব্যস্ত দলটি। খালেদা জিয়ার জীবন মৃত্যুকে কেন্দ্র করে এই প্রকৃত চিত্রকে ধোঁয়াশায় রাখার মাধ্যমে তাদের দলীয় উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করছে।
বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি ও দলটির নেতাদের একের পর এক বিভ্রান্তিমূলক বক্তব্যের সমালোচনাও করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির দায়িত্ব ছিল, হাসপাতালের দায়িত্ব ছিল এই জাতীয় একটি ব্যক্তির প্রতিদিনের বুলেটিন প্রকাশ করতে হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন একমাত্র চিকিৎসকই রোগীর অসুস্থতার প্রকৃত অবস্থা বলতে পারেন। তাই বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন তা কেবল তার চিকিৎসকদের কাছ থেকে জানা সম্ভব। অন্য কেউ তা বলার চেষ্টা করলে তাতে কেবল ভুল তথ্যই বলা হবে। কোনো একজন রোগী তার শারীরিক অবস্থা কেমন এটা একজন চিকিৎসকই বলতে পারেন। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে এই কথাগুলো বললে মনে হয় যেটা রাজনীতিকীকরণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কিডনি, হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বয়সজনিত জটিলতায় ভুগছেন বেগম জিয়া। সম্প্রতি তার লিভারের রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। ঝুলে গেল বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি। আজও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বিআরটিএর বৈঠক। হাফ পাস দিতে হলে প্রণোদনার দাবি তুলেছেন পরিবহন মালিকরা। আর বিআরটিএ বলছে আরও আলোচনার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। জ্বালানি তেলের দাম বাড়ানোর অজুহাতে পাল্লা দিয়ে গণপরিবহনেরও ভাড়া বাড়ানোর পর থেকে আলোচনায় শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়টি, যে দাবি গড়িয়েছে রাজপথেও। গত কয়েকদিন ধরেই রাজধানী জুড়ে আন্দোলনে শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের সিদ্ধান্তহীন বৈঠকের একদিন পর শনিবারও পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বসল প্রশাসন। দুপুর 12:15টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর প্রধান কার্যালয়ে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। বিআরটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা, পুলিশ সদর দফতর ও মহানগর পুলিশের প্রতিনিধি এবং বেশ কয়েকটি মালিক শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা। তবে দ্বিতীয় দিনের প্রায় 2 ঘন্টার বৈঠকও শেষ হলো কোনো সিদ্ধান্ত ছাড়াই। বরং মালিকদের পক্ষ থেকে তুলে ধরা হয় একগুচ্ছ দাবি, যার মধ্যে রয়েছে হাফ ভাড়ার বিষয়টি ঠিক করতে টাস্কফোর্স গঠন আর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পরিবহন মালিকদের প্রণোদনা দেয়া। মালিকদের থেকে আলোচনা করেও মন্ত্রণালয় সবার সাথে আলোচনা সাপেক্ষে যদি হাফ ভাড়ার সিদ্ধান্ত পৌঁছি, তাহলে যে গাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হবে তার প্রণোদনার বিষয়টা, সে যে ক্ষতিগ্রস্ত হবে এই তহবিলটা, এই সহযোগিতাটা কি হবে সেটা সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের জন্য আপাতত কোনো আশার বাণী শোনাতে পারেননি বিআরটিএ চেয়ারম্যানও। বললেন প্রয়োজন আরও আলোচনার। কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কত ছাত্র এখানে পড়াশোনা করে, কত ছাত্র এখানে বাস ব্যবহার করে, কারণ প্রত্যেকের আর্থিক অবস্থা একই রকম না। এই পরিসংখ্যানগুলা ওনারা ওনাদের জানা দরকার এবং কত ধরনের চাহিদা আছে, চাহিদা ভিত্তিক এখানে কার্ড তৈরির প্রয়োজন হতে পারে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চ ফি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেশন ফি নেয়, সেমিস্টার ফি নেয়, সেক্ষেত্রে কী হবে ইত্যাদি এই আলোচনায় উঠে এসছে। যদিও বৈঠক শেষে ব্রিফিংয়ে 2 পক্ষের দাবি, শিক্ষার্থীদের দাবির বিষয়ে যথেষ্ট আন্তরিক তারা, আর অনুরোধ করা হয় রাজপথে আর আন্দোলন না করতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন, হামলা চালায় ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা। হাফ ভাড়ার দাবিতে তারা স্টেটমেন্ট করেছে, তারা সমাবেশ করেছে। কাজে ছাত্রলীগ দলগতভাবে এই হাফ ভাড়ার সমাবেশ বা মানববন্ধনে হামলা চালাবে, এটা সত্য নয়। ছাত্রলীগ নামধারী কোনো দুর্বৃত্ত। ছড়িয়ে পড়া আগুনে পুড়ল গাজীপুরের টঙ্গী মাজার বস্তির প্রায় 1000 ঘর। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। পোড়া ছাইয়ে শেষ সম্বলটুকু খুঁজে ফিরছেন তারা। ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। সব হারিয়ে দিশেহারা ছুরিয়া বেগম। রাতের আগুন কেড়ে নিয়েছে ছোট্ট ঘরসহ 2 সন্তানের মাথা গুজার ঠাইটুকু। এরপরও চাপা কষ্ট নিয়ে পুরা ছাইয়ে খুঁজছেন শেষ সম্বল।
শনিবার রাতে সবাই যখন ঘুমিয়ে আগুনের লেলিহান শিখা তখন ছড়িয়ে পড়ে টুঙ্গীর মাজার বস্তিতে। একে একে টিনশেডের পুরো বস্তি মিশে যায় মাটিতে। 2 ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হন। কেউ হারিয়েছেন একমাত্র থাকার ঘর, কেউ বা দোকানপাট। সব হারিয়ে নিম্ন আয়ের মানুষজন এখন খোলা আকাশের নিচে। সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর আকুতি বস্তিবাসীর। সাইডের একটা রুমের থেকে একটা ফিল্টার বাস্ট হয়ে পুরো আগুন ছড়িয়ে গেছে। তাপ লাগতেছে, উঠটা দেখি যে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। রাত্রে আমরা সব থুইয়া ঘুমাইছি, সকালে দেখি আর কিছুই নেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 6টার দিকে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতের কথা জানালেও বস্তিবাসীর ধারণা বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার ফাইটিং টিম এখানে ঢুকে ফায়ার ফাইট করবে, সেটাও কিন্তু বাধাগ্রস্ত হয়। তদন্ত সাপেক্ষে বলতে হবে, বাট অনেকে স্থানীয়ভাবে বলছে যে মশার কয়েল থেকে নাকি আগুনের সূত্রপাত। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র। কিভাবে তাকে পুনর্বাসন করা যায় এই ব্যাপারে অবশ্যই আমরা একটা উদ্যোগ গ্রহণ করব। 7 দিনের একটা খাদ্য কর্মসূচি নেওয়া হয়েছে, খোলা আকাশের নিচে যাতে না থাকে সেই দিকটা আমরা বিবেচনা করছি। একই বস্তিতে 2005 সালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল বলে জানিয়েছে স্থানীয়রা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। দক্ষিণ আফ্রিকার শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দেশে দেশে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা সতর্কতা জারি করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। নতুন এ ধরনটি মোকাবেলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গেল 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ভ্যারিয়েন্ট B1.1529। এরপরই এটি বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে দেখা দেয় উদ্বেগ। বৃহস্পতিবার করোনার নতুন এ ধরনটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ওমিক্রন। সংস্থাটি আরও জানায় এটি ডেল্টার চেয়ে দ্বিগুণেরও বেশি সংক্রামক। এটি করোনা আক্রান্ত ব্যক্তিকেও একাধিকবার আক্রমণে সক্ষম বলেও জানানো হয়। এদিকে ভ্যারিয়েন্টটি মোকাবেলায় এরই মধ্যে জরুরি সতর্কতা জারি সহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। ওমিক্রনের সংক্রমণ রুখতে বাংলাদেশেও জরুরি নির্দেশনা জারির পাশাপাশি দেশের স্বাস্থ্য খাত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান তিনি। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ। সে কারণে আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। এদিকে নতুন এই ভ্যারিয়েন্টটি রুখতে আফ্রিকার নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে বিভিন্ন দেশ। জান্নাতুল। পাকিস্তানে তৈরি হয় ভারতীয় জাল রুপি, শ্রীলঙ্কা হয়ে আসে বাংলাদেশে, গন্তব্য ভারত। আন্তর্জাতিক মুদ্রা পাচার চক্রের 2 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে চক্রের মূল হোতারা পাকিস্তানি। রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে 7,35 লাখ ভারতীয় জাল রুপি। রাজধানীর দক্ষিণখানের একটি বাড়ির পানির ট্যাঙ্কের নিচে বিশেষ কায়দায় লুকানো ভারতীয় জাল রুপি উদ্ধারে পুলিশের অভিযান। বস্তার মধ্যে পাওয়া যায় 1470টি বান্ডিল, তাতে মেলে 7,35 লাখ ভারতীয় জাল মুদ্রা। বিপুল এই জাল মুদ্রা তৈরি ও বিপণন চক্রের বাংলাদেশি সদস্য ফাতেমা আক্তার অপি ও শেখ আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে। এরা আন্তর্জাতিক মুদ্রা পাচার চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। জাল রুপিগুলো তৈরি হয়েছিল পাকিস্তানে, সেখান থেকে প্রথমে যায় শ্রীলঙ্কায়, পরে পাথর বোঝাই কন্টেইনারে আসে চট্টগ্রাম বন্দরে। সীমান্তবর্তী এলাকা হয়ে চূড়ান্ত গন্তব্য ছিল ভারত। জাল নোট সংক্রান্তে যে অভিযানগুলো পরিচালিত হয়, আমার ধারণা এটি ইতিহাসে সর্ববৃহৎ যে চালানটি আমরা এটি ধরতে সক্ষম হয়েছি। পাকিস্তানে তৈরি করে তারা বিশেষভাবে তারা এটি বিভিন্ন রুট হয়ে বাংলাদেশে নিয়ে এসে। আন্তর্জাতিক মুদ্রা পাচার চক্রের মূল হোতারা পাকিস্তানি। দীর্ঘদিন ধরে তারা কৌশলে বাংলাদেশি দোসরদের মাধ্যমে ভারতে পাচার করে আসছিল জাল মুদ্রা। পাকিস্তানি 2 জন নাগরিকের আমরা নাম পেয়েছি, যারা এখানে সুলতান এবং শফি, এরা পাকিস্তানে বসে এই
এই চক্রটির তারা প্রধান হিসেবে কাজ করছে। মুদ্রা পাচার চক্রের আন্তর্জাতিক এই নেটওয়ার্কের অন্য বাংলাদেশি সদস্যদের খোঁজে নেমেছে পুলিশ। কন্টেইনার ছিল। বুলবুল রেজা, সময় সংবাদ। বাঁচানো গেল না রাজধানীর ওয়ারিতে ভবন থেকে ছুঁড়ে ফেলা নবজাতককে। প্রায় 10 ঘন্টা পর সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যে নবজাতকের মায়ের কোলে পরম যত্নে থাকার কথা ছিল, ভাগ্যের নির্মম পরিহাসে পৃথিবীর আলো দেখার মাত্র 10 ঘন্টার মধ্যেই বিদায় নিতে হলো তাকে। শুক্রবার রাত 11টার দিকে রাজধানীর ওয়ারির হেয়ার স্ট্রিটের নাভানা টাওয়ারের পাশের গলিতে কে বা কারা শিশুটিকে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করে রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন, কিন্তু শনিবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নবজাতকের। নাভানা টাওয়ার থেকে একজন প্রসব করা বাচ্চা, মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা হয়েছে, এমন একটা বাচ্চাকে ফালানো হয়েছে। ঘটনাস্থল নাভানা টাওয়ারের বিভিন্ন ফ্ল্যাটে পুলিশ ও স্থানীয়রা মিলে তল্লাশি চালালেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। নিবেদিতা থেকে চিকিৎসা নিয়ে ওরা বলছে যে অক্সিজেন দিয়ে দিতেছি, আমাদের দ্বারা মানে এত বড় একটা রিস্ক নেওয়া পসিবল না, তো আপনারা একটা ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান। তারা এখন ঢাকা মেডিকেলে এখন চিকিৎসা কর্মরত আছে। পুলিশ বলছে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটার বিষয়ে আমরা এখনো ডেফিনিট শিওর না। তারা উৎক্ষিপ্ত জনতা যেটা বলতেছে এটা রাইট অর রং, এটা আফটার ইনভেস্টিগেশন কিছু বলা যাবে না। এই ধরনের নির্মম কাজে যারাই জড়িত থাকুক না কেন, খুঁজে বের করে তাদের বিচার নিশ্চিত করার দাবি স্থানীয়দের। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে দাবি মির্জা ফখরুলের। শারীরিক অবস্থা নিয়ে নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ছড়াচ্ছে বিভ্রান্তি, মত বিশ্লেষকদের। হাফ ভাড়ার বিষয়ে আজও সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বৈঠক। প্রণোদনার দাবি বাস মালিকদের। আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা, সংসদে ওবায়দুল কাদের। গাজীপুরের টঙ্গী মাজার বস্তির প্রায় 1000 ঘর পোড়া ছাইয়ে শেষ সম্বল খুঁজে ফিরছেন বাসিন্দারা। সহায়তার আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।